কিছু একটা হচ্ছে, কিছু একটা ভয়ানক হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলছে না। গত কয়েকটা দিন ধরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এক অস্বাভাবিক চুপচাপ ভাব নেমে এসেছে, যেটা দেখে গা ছমছম করে। ওয়াশিংটন চুপ, বেইজিং চুপ, তেহরান চুপ। সবাই জানে কিছু একটা ঘটছে, কিন্তু কেউ বলছে না ঠিক কি। হোয়াইট হাউসের মুখপাত্র গতকাল সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে যখন সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন, তখন তিনি শুধু একটা লাইন বললেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই একটা লাইনে পুরো সাংবাদিক সম্মেলন থমকে গেল, কারণ এই ধরনের উত্তর মানে হলো পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে খোলাখুলি কিছু বলার অবস্থায় নেই। বেইজিং থেকেও হুবহু একই ধাঁচের কথা এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন, আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানাই। এই সাজানো গোছানো ভদ্র কথাবার্তার আড়ালে যে উত্তাপ জমে উঠেছে সেটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। গত সপ্তাহে আন্তর্জাতিক কয়েকটা বড় সংবাদ মাধ্যম একটা খবর প্রকাশ করল। খবরটা ছিল এরকম যে যুক্তরাষ্ট্রের একটি পুরো দোস্তর এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। এই ধরনের খবর শুনে প্রথমেই অনেকেই হয়তো ভাববেন এতে নতুন কি আছে। আমেরিকা তো সবসময় মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধ জাহাজ রাখে, সেটা ঠিক। পারস্য উপসাগরে আমেরিকার সামরিক যুদ্ধ জাহাজ থাকা এটা একদমই নতুন কোনো ঘটনা না। দশকের পর দশক ধরে এটা চলে আসছে। কিন্তু যে মুহূর্তে দ্বিতীয় আরেকটা তথ্য সামনে এলো, সেই মুহূর্তে পুরো হিসেবটাই উল্টে গেল। আর সেই দ্বিতীয় তথ্যটাই আসলে এই পুরো পরিস্থিতিকে একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেল চীনের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং তার পুরো নৌবহর নিয়ে ঠিক একই দিকে যাত্রা শুরু করেছে। এই তথ্যটা যখন প্রথম বেরিয়ে এলো, তখন অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এটা বিশ্বাস করতেই চাইলেন না। কেউ কেউ বললেন এটা নিশ্চয়ই ভুল তথ্য, কেউ বললেন স্যাটেলাইট ইমেজ ভুল পড়া হয়েছে। কিন্তু সমস্যা হলো স্যাটেলাইট ছবি মিথ্যা বলে না। আর যখন একাধিক আলাদা আলাদা সূত্র থেকে একই তথ্য নিশ্চিত হলো, তখন আর কারো সন্দেহের জায়গা রইল না। এটা বাস্তব, এটা ঘটেছে। আর এটা যদি সত্যি যেভাবে এগোচ্ছে সেভাবে এগোতে থাকে, তাহলে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো দুটো পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার একই উত্তপ্ত জলসীমায় মুখোমুখি দাঁড়াতে চলেছে। এই কথাটা সাধারণ শোনাতে পারে, কিন্তু এর ভেতরে যে ভয়াবহতা লুকিয়ে আছে সেটা একটু ব্যাখ্যা করা দরকার। একটা আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার জিনিসটা কি, সেটা অনেকের কাছে হয়তো পরিষ্কার না। সোজা ভাষায় বলতে গেলে এটা সমুদ্রের বুকে ভাসমান একটা মৃত্যু কারখানা। 3টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটুকু জায়গা হয়, একটা ক্যারিয়ার মোটামুটি ততটাই লম্বা। এর ভেতরে হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য থাকে, সর্বাধুনিক রাডার ব্যবস্থা থাকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর ডেকে 80 থেকে 90টা যুদ্ধ বিমান বসে থাকে, যেগুলো যে কোনো মুহূর্তে উড়ে গিয়ে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে পারে। আমেরিকা সাধারণত এই অঞ্চলে যে শ্রেণীর ক্যারিয়ার মোতায়েন করে সেগুলো হলো জেরাল্ড আর ফোর্ড কিংবা নিমজ্জিত ক্লাসের। একটা ফোর্ড ক্লাস ক্যারিয়ারের ওজন কতটা জানেন? প্রায় 1 লাখ টন। 12টা টাইটানিক জাহাজ একসাথে জুড়ে দিলে যা দাঁড়ায় মোটামুটি তাই। এটা বানাতে খরচ পড়েছে $13 বিলিয়ন কাছাকাছি। কিন্তু আসল ব্যাপারটা আছে এই দানবের পেটের ভেতরে। এটা চলে পারমাণবিক চুল্লিতে। একবার জ্বালানি ভরা হলে 20 থেকে 25 বছর আর থামতে হয় না এই বিশাল ইস্পাতের দৈত্যটাকে। ঘন্টায় 55 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যেটা এত বিশাল একটা কাঠামোর জন্য রীতিমতো অকল্পনীয়। তবে শুধু ক্যারিয়ারটাই একা চলে না। একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে আরও 8 থেকে 10টা যুদ্ধজাহাজ থাকে, ক্রুজার থাকে, ডেস্ট্রয়ার থাকে, আর পানির অনেক গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ায় পারমাণবিক সাবমেরিন। পুরো দলটা মিলে যে প্রতিরক্ষা দেয়াল তৈরি করে, সেটা ভেদ করা যে কোনো শত্রুর পক্ষে দুঃস্বপ্নের সমান। কিন্তু এবারের গল্পটায় একটা একদম নতুন মোড় আছে। চীনের সানডং ক্যারিয়ারকে কেউ যেন ভুলেও হালকা করে না দেখে। 65 থেকে 70,000 টন ওজনের এই জাহাজটা বানাতে চীন ঢেলেছে $12 থেকে $16 বিলিয়ন। ঘন্টায় 51 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর এর ডেকে জায়গা আছে 80 থেকে 100টা যুদ্ধবিমানের। চীনের নিজেদের হাতে তৈরি সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার J-15 এই ক্যারিয়ারেই থাকে। সাথে থাকে নজরদারি বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, অ্যাটাক হেলিকপ্টার। আমেরিকার মতোই চীনের এই ক্যারিয়ারও একা চলে না, পুরো একটা যুদ্ধ জাহাজের বহর নিয়ে চলে। এখন যে প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো চীন আসলে কেন এত বিশাল একটা ঝুঁকি নিচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক স্বার্থের গভীরতা বুঝতে হবে। চীন তার তেলের একটা বিরাট অংশ এই অঞ্চল থেকে আনে। ইরান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক সহযোগী। বেল্ট অ্যান্ড রোম নামে চীনের যে বিশাল অবকাঠামো প্রকল্প চলছে, তার একটা উল্লেখযোগ্য অংশ এই অঞ্চল জুড়ে বিস্তৃত।
এখন আমেরিকা যদি একতরফাভাবে এখানে নিজের আধিপত্য কায়েম করে বসে, তাহলে চীনের কৌশলগত স্বার্থ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন চীনের এই পদক্ষেপ আসলে নিজের জায়গা ধরে রাখার একটি জরুরি প্রতিক্রিয়া। আর ঠিক এই জায়গাতেই একটা ভয়াবহ সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা নিয়ে ভাবলে ভেতরটা শীতল হয়ে যায়। দুটো পরাশক্তির যুদ্ধ জাহাজ যখন একই উত্তপ্ত পানির কাছাকাছি চলে আসে, তখন একটা ক্ষুদ্র ভুল বোঝাবুঝি, একটা অনিচ্ছাকৃত ধাক্কা, এমনকি একটা ভুল রাডার সিগন্যালও পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে ঠেলে দিতে পারে। ইতিহাস বলে আগেও এমন ঘটেছে যেখানে কোনো পক্ষই যুদ্ধ চায়নি, কিন্তু ঘটনাটা এমনভাবে গড়িয়ে গেছে যে শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। এবার যদি তেমন কিছু ঘটে, সেটা দুটো সাধারণ দেশের মধ্যে হবে না, হবে দুটো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মধ্যে। সেই পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা কল্পনা করলেই মেরুদণ্ড বরফ হয়ে যায়। কিছু বিশ্লেষক অবশ্য একটু ভিন্ন কথা বলেছেন। তারা মনে করছেন চীনের ক্যারিয়ার পুরোপুরি সেখানে পৌঁছানোর আগেই আমেরিকা হয়তো নিজে থেকে তার নৌবহর সরিয়ে নেবে। এটাকে তারা দুর্বলতা বলছেন না, বরং বলছেন কৌশলগত বুদ্ধিমত্তা। আমেরিকা এমন পরিস্থিতি থেকে দূরে থাকতে চায় যেখানে চীন অথবা রাশিয়ার সাথে সরাসরি সামরিক লড়াইয়ের ঝুঁকি তৈরি হয়। কিন্তু আমেরিকা কি সত্যিই পিছু হাঁটবে? সেটা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এই পুরো নাটকের মাঝখানে সবচেয়ে আকর্ষণীয় চরিত্রটা হয়তো ইরান নিজেই। বাইরে থেকে দেখলে মনে হবে ইরান একটুও টলেনি, তাদের নেতারা বেশ জোরালো ভাষায় কথা বলে যাচ্ছেন। কিন্তু এই বাহ্যিক আত্মবিশ্বাসের পেছনে আসলে কি আছে? ইরান নিজেও জানে সরাসরি প্রচলিত যুদ্ধে আমেরিকার সামনে টিকে থাকার সামর্থ্য তাদের নেই। তাদের যুদ্ধ বিমানগুলো পুরনো, নৌবাহিনী তুলনামূলকভাবে দুর্বল। কিন্তু ইরান একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধ লড়তে শিখে গেছে, যেটাকে সামরিক পরিভাষায় বলা হয় অসমমিত যুদ্ধ কৌশল। তারা এমন সব অস্ত্র আর কৌশল তৈরি করে রেখেছে যেগুলো একটা বিশালাকার ক্যারিয়ারকেও কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের হাতে হাজার হাজার ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল আছে, যেগুলো পুরো পারস্য উপসাগরকে আওতায় রাখতে পারে। তাদের অ্যান্টিশিপ মিসাইলগুলো সুপারসনিক গতিতে ছুটে গিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। কিন্তু ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা অন্য জায়গায়। বড় বড় যুদ্ধ জাহাজ বানানোর পেছনে না ছুটে তারা তৈরি করেছে শত শত ছোট ছোট দ্রুতগামী নৌকা, যেগুলোতে মিসাইল আর টর্পেডো লাগানো। এগুলো ঝাঁকে ঝাঁকে একসাথে হামলা চালায়, যেটাকে বলে সোয়ার্ম অ্যাটাক। এই ধরনের আক্রমণ ঠেকানো অসম্ভব হয়তো না, কিন্তু ভয়ানক রকম কঠিন, কারণ একই সময়ে চারিদিক থেকে অসংখ্য হুমকি মোকাবেলা করতে হয়। আর ইরানের হাতে আরেকটা অস্ত্র আছে, যেটা কোনো মিসাইল না, কোনো যুদ্ধ বিমান না, সেটা হলো হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তেল পরিবহনের প্রায় 1/3 এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। ইরান যদি কোনোভাবে এই পথ বন্ধ করে দেয়, তাহলে ঘন্টার মধ্যে তেলের দাম আকাশে উঠবে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে যাবে। আর সেটা তখন শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা থাকবে না, সেটা হয়ে দাঁড়াবে গোটা পৃথিবীর সংকট। আপনার আমার প্রত্যেকের জীবনে তার প্রভাব এসে পড়বে। এই পুরো জটিল সমীকরণে রাশিয়ার ভূমিকাটাও এড়িয়ে যাওয়ার উপায় নেই। প্রকাশ্যে রাশিয়া হয়তো এই অঞ্চলে কোনো যুদ্ধ জাহাজ পাঠায়নি, কিন্তু পর্দার আড়ালে তারা ইরানকে যা দিয়ে যাচ্ছে সেটাও মোটামুটি তুচ্ছ না। S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ, সবকিছুতেই রাশিয়া ইরানের পাশে আছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই দুই দেশের মধ্যে সম্পর্ক আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ হয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে, বিনিময়ে পাচ্ছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। এই নীরব জোট আমেরিকার কৌশলগত হিসেবে একটা নতুন আর অত্যন্ত জটিল সমীকরণ তৈরি করে দিয়েছে। ইরান এই মুহূর্তে যে কৌশলে চলছে সেটাকে বলা হয় প্রতিরোধমূলক প্রস্তুতি। তারা প্রথমে আঘাত হানতে চায় না, কিন্তু কেউ যদি তাদের দিকে হাত বাড়ায় তাহলে পাল্টা জবাব দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তাদের সমস্ত বিমান ঘাঁটি সর্বোচ্চ সতর্কতায় আছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সক্রিয়, ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো সম্পূর্ণ প্রস্তুতিতে। ড্রোন দিয়ে 24 ঘন্টা নজরদারি চলছে, উপকূলীয় প্রতিরক্ষা সম্পূর্ণ চালু। ছোট ছোট নৌ ইউনিটগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে উপসাগরের বিভিন্ন কৌশলগত অবস্থানে। পুরো পারস্য উপসাগর এখন একটা বারুদের স্তূপের উপর নিঃশব্দে বসে আছে। একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গই যথেষ্ট এটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমেরিকা কি শেষ পর্যন্ত তাদের নৌবহর সরিয়ে নেবে? চীনের সানডং কি আসলেই সেখানে গিয়ে থামবে? ইরান কি এমন কিছু করে বসবে যেটা কেউ আন্দাজ করতে পারেনি? এসব প্রশ্নের উত্তর এখন পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার কাছে পরিষ্কার নেই, কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহ এই গ্রহের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আর সম্ভাব্য সবচেয়ে বিপজ্জনক সময় হতে চলেছে। সারা দুনিয়া এখন নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে পারস্য উপসাগরের সেই নীল পানির দিকে। সবার একটাই প্রশ্ন, পরবর্তী চালটা কে দেবে? আর সেই চালের পর এই পৃথিবী আদেও আগের জায়গায় থাকবে কিনা সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না।